মাহেন্দ্রক্ষণ 12 তারিখ, এখন থেকে পাহারা বসাতে হবে। আসমান কিংবা জমিন থেকে, আসমান থেকে চিল নামতে পারে, কালো চিল, ছু মেরে বুট নিয়ে নেওয়ার জন্য। জমিন থেকেও শুরু হয়ে যেতে পারে কোনো ধরনের অপতৎপরতা। মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই এই দুই ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যুবকরা ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছো? জেগে থাকতে হবে। আমার বুট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার বুট সেই দিবে। এই বুটের পর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা খুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশ এক এক করে 54 বছর পার করেছে তার স্বাধীনতার পর। এ জাতির আশা আকাঙ্ক্ষা, উন্নয়ন, অগ্রগতি, মানসম্মত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্য সেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আমাদের ছেলেমেয়েদের হাতে উপযুক্ত কাজ, অনেক আকাঙ্ক্ষাই আমাদের পূরণ হয়নি। বিশেষ করে গত 15.5 বছরে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। বলা যায় একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী 12 তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। 54 বছরে যে রাজনীতিতে পালাবদল করে অনেকেই চেষ্টা করেছেন, আমরা কারো আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা, আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কি দিয়েছেন, কি দিতে পারেননি, তার সব কিছুর সাক্ষী দেশের 18 কোটি মানুষ। আমি বললেও যা হবে, না বললেও তাই হবে। এখন আমরা চাচ্ছি অতীতে যা হয়েছে হয়েছে, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নিয়ে আবার কোন বাংলাদেশ? যে বাংলাদেশের মানচিত্রে আমরা বসবাস করছি, এটা মানচিত্র বদলে যাবে না? মানচিত্র বদলাবে না, তার খাসলত বদলাবে। আমরা চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কেউ দলন পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাগরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেখানে আলিম উলামাকে নাজেহাল করা হয়। ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদের উপর নির্যাতন করা হয়। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার লাখো লাখো শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশও আমরা চাই না যেই বাংলাদেশে বিচার অর্থের বিনিময়ে বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গোষ্ঠীর বল নাই অথবা দলীয় শক্তি নাই, তার কোনো বিচার নাই। ওই বাংলাদেশ চাই না। ওই বাংলাদেশ চাই না শিশু জন্ম নেওয়ার পরে শুধু গরিবের ঘরে জন্ম নিয়েছে, এই কারণে তার শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা হবে না, সেই বাংলাদেশ চাই না। গরিবের ঘর থেকে বের হওয়া মেধাবী সন্তানের তার মেধার বিকাশ করে আগামীতে সে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই বাংলাদেশ চাই। প্রিয় ফরিদপুরবাসী, আমরা ওই বাংলাদেশটাও চাই না যারা রাজনীতি করতে গিয়ে জনগণের সম্পদের আমানতদারি রক্ষা করতে পারেন না, বরঞ্চ দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেদের জন্য বেগমপাড়া তৈরি করেন, সিঙ্গাপুর তৈরি করেন, কানাডা তৈরি করেন, সেই বাংলাদেশও চাই না। ওই বাংলাদেশটাও চাই না যেই বাংলাদেশ 54 বছর পরেও শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বিশ্বের দরবারে। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা আমরা চাই যেখানে রাষ্ট্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন, কোন জালিমের কোনো প্রেসার বা চাপের তোয়াক্কা করবেন না। আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে ন্যায় বিচার এমন ভাবে কায়েম হবে যেখানে সাধারণ একজন মানুষ নির্দিষ্ট কোনো অপরাধ করলে বিচারের আওতায় এনে তাকে যে শাস্তি দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা
প্রেসিডেন্ট হয়ে তিনি যদি একই অপরাধ করেন, তাকেও এ দেশের আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমাদের যুবক ভাই বোনদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। ২৪ জুলাই দাবি তুলেছিল, আমার মেধার স্বীকৃতি দাও, আমার হাতে আমার কাজ তুলে দাও। আমরা সেই মেধা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে যে যুবক যুবতীর যেটা পাওনা, যে কাজের ন্যায্যতা রয়েছে, তার হাতে সেই কাজ তুলে দিতে চাই। আমরা ওই বাংলাদেশটা গড়তে চাই, নির্বাচিত হওয়ার পর আর শ্বশুর বাড়ির সম্পদ বাড়বে না। আমাদের দেশে এটা একটা অদ্ভুত কালচার। নেতা হওয়ার আগে, নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না। যেই নেতা হলো, নির্বাচিত হলো, লাফিয়ে লাফিয়ে রফ রফ করে শ্বশুর বাড়ির সম্পদ বাড়ে। বাপের বাড়িতে আবার তেমন বাড়ে না, কারণ বাপের বাড়ির কেউ যদি আবার জেনে ফেলে, যদি ভাগ বসায় দেয়, কিন্তু মন্দ কপাল হলে অন্যটাও হয়ে যায়, কপাল ঘুরে যায়, উল্টা দিকে ঘুরে যায়। তখন শ্বশুর বাড়িওয়ালারা এক সময় বলে, বাবাজি অথবা ভাইজি, বিপদের সময় পাহারা দিয়েছে, এই সম্পদ তোমার নয়, এখন আমার। এ ঘটনা ঘটেছে, অনেকে আত্মহত্যা করেছে, দেশ ছেড়ে হতাশ হয়ে বিদেশের মাটিতে পা বাড়িয়েছে। আমরা ওই রাজনীতির পচা ধারা পাল্টে দিতে চাই। সেই বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি অতীতের 12টা ভোটের মতো কোনো ভোট নয়, এটি ভিন্ন বার্তা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের যুবকরা জেগে উঠেছে। তাদের একই কথা, আমরা আর সন্ত্রাস ফেসিবাদের সাথে নাই, আমরা চাঁদাবাজদের সাথে নাই, আমরা দুর্নীতির সাথে নাই, আমরা বেইনসাফের সাথে নাই, আমরা মায়ের ইজ্জত হরণকারীদের সাথেও নাই। এই রায় তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রসিদ্ধ পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কি চায়, তারা জানিয়ে দিয়েছে। এবার মা বোনেরা জেগে উঠেছে, তাদের ইজ্জতকে সংরক্ষণ করার যুদ্ধে, লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। আমরা আজীবনের জন্য তাদের কাছে কৃতজ্ঞ, কারণ মায়ের পেট দিয়েই তো দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ মূল্যবান, পবিত্র দুধ খেয়ে বড় হয়েছি। মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছে। সেই মাই তো আদরের যত্নে আজকে আমাদেরকে মানুষ করেছেন। মা, তোমার এই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না, কোনো সন্তানের এই শক্তি নাই। কিন্তু আমার মায়ের ইজ্জতের উপর যে হাত দিবে, আমি জ্বলে উঠবো, আমি তাকে ক্ষমা করবো না, জীবন দিব, মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দিব না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, মহেন্দ্রক্ষণ 12 তারিখ, এখন থেকে পাহারা বসাতে হবে। আসমান কিংবা জমিন থেকে, আসমান থেকে ছিল নামতে পারে, কালো ছিল, ঝু মেরে বুট নিয়ে নেওয়ার জন্য। জমিন থেকেও শুরু হয়ে যেতে পারে কোনো ধরনের অপতৎপরতা। মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই এই 2 ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যুবকরা ঘুমিয়ে পড়েছো? ঘুমিয়ে পড়েছো? জেগে থাকতে হবে। আমার বুট আমি দিব, তোমারটাও আমি দিব, এই স্লোগান শেষ। যার বুট সেই দিবে। এই বুটের পর কেউ যদি হাত পায়, কালো চিল হয়ে আসে, ডানা খুঁড়ে ফেলতে হবে, রুখে দিতে হবে। কোনো কিছু আমার তাইরে নাইরে বরদাস্ত করা হবে না। জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, আমরা দেহ মন প্রাণ সব কিছু উজাড় করে তাদেরকে অভিনন্দন জানাবো। এর বাইরে গিয়ে কোনো কিছু আমরা মেনে নেব না, ইনশাআল্লাহ। ফরিদুর রশিদ ঠিক আছেন তো? শেখ ফরিদ সাহেবের এলাকার মানুষ ইনশাআল্লাহ। বহু এলাকার অনেক সমস্যা রয়েছে, আমরা কথা দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন
জাতির আমানতের বোঝা যদি আমাদের ঘাড়ে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে বেইনসাফি করব না। এখানে যাকে আমরা দিয়েছি, আমাদের জানা মতো অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন ভালো মানুষকে আমরা উপহার দিয়েছি ক্যান্ডিডেট। 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট ইনশাআল্লাহ। কি হবে সেইটা? কি হবে? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হা। ইনশাআল্লাহ সারা দেশবাসী হাকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। ওই নতুন বাংলাদেশের জন্ম হবে হা ভোটের মধ্য দিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে। আমি আজকে বার্তা দিতে এসেছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোন দলের সরকার চাই না, কোন পরিবারতান্ত্রিক সরকার চাই না, কোন গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে বর্ণে জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দিব না ইনশাআল্লাহ। এ বাংলাদেশকে সকল ধর্মের বর্ণের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো ইনশাআল্লাহ আমরা সাজাবো। 5 আগস্টের পরে আপনারা দেখেছেন, আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির পাহারা দিয়েছি, তেমন মঠ পাহারা দিয়েছি, তেমন চার্চও আমরা পাহারা দিয়েছি। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্ব ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করুক আমরা মোটেই পছন্দ করি না। 5 তারিখের পর থেকে যেভাবে আমরা পাশে ছিলাম, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, কোনো বিভক্তি কাউকে করতে দেব না। স্ব ধর্মের লোকেরা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা তাদের ধর্মীয় কাজ করবে। সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। আর আমাদের মাইনরিটি যে ভাই বোন বলা হয়, তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না। রাষ্ট্র তার চোখ খুলে ফেলবে। তোমার কোনো অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে মন্দ চোখ দিয়ে তাকাবার, কারো সম্পদে থাবা বসাবার, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোন অধিকারের কারণে এ রাষ্ট্র, এ সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, প্রত্যেকটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনকেও সমান অধিকার দিয়েছে। আমরা এতে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। কেউ খুশি হোক বেজার হোক, এটা তাদের ব্যাপার। আমরা সেই সাম্যের বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। এবার আমি ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লা আমাদের প্রিয় ভাই, সম্মানিত ভাই জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস সাহেবের হাতে তুলে দিচ্ছি। শক্ত করে ধরেন, ভার নিতে হবে ভাই ইনশাআল্লাহ। আছে প্রতীক, আরো জোরে জোরে সুরে আকাশ বাতাস কাঁপিয়ে দাও ইনশাআল্লাহ। 12 তারিখ দলে দলে ইনশাআল্লাহ ভাই বোনেরা সবাই মিলে বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় মালা মারহাবা।